মধ্যকান হইতে থাকিলে হুম, উচ্চারণ হয় ইনহা। তিন তিন নম্বর ক্লাস। নম্বর লোকের শেষ ভাগ হইতে গইন খ। হ্যাঁ, মাখরাজ ঠিক বলছো আপু, কিন্তু হরফের উচ্চারণ গুলো পুরোপুরি সঠিক হয় নাই। আর মনে তা করো আমার মাখরাজটা আবার সর্দি শেষ লেগেছে তো নাকি বলবো? বেঁধে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সর্দি লাগছে তাই? আচ্ছা ঠিক আছে। কথা আচ্ছা, ক্লিয়ার আসতেছে না। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছো শিমু আপু? হ্যাঁ, তোমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই উদাহরণগুলো পড়ো তো, এইগুলা। বাসির, কদির, মুনির, হালিমা, রহিমা। আচ্ছা আপু, আচ্ছা এখন তুমি বলবা, এই যে বাসির, এর মধ্যে কয়টা মাদ আসছে বলো তো? দুইটা। হুম, কি কি বলো তো? এই যে জেরের বামে খালি আলিফ, না, জেরিবা আর খালি এই যে আলিফ কয় হচ্ছে আপু? যজমালাইয়া। ওই যজমালাইয়া, আর এই যে হচ্ছে জবরের বামে খালি আলিফ। দুই জবরের বামে খালি আলিফ, হ্যাঁ। তো এর হ্যাঁ, মধ্যে কোনটা কি মাদ, নাম বলো তো? এটা হচ্ছে সোয়াদের পরে যে যজমালাইয়া, এটা হচ্ছে মাদের তবাই। আর না, এই যে সোয়াদের পরে এ কথা উম, কখনো বলবো না, বলবা জেরির বামে। কারণ আমরা জেরির বামে ও বলে শিখি জেরের না। বামে, হ্যাঁ। জেরের বামে যজমালাইয়া, এটা হচ্ছে মাদের তবাই। আর এই যে হচ্ছে তানবিনের পরে খালি আলিফ, হুম। এটা হচ্ছে মাদে ইয়স। হ্যাঁ, এই দুইটা মাদ প্রত্যেকটা টান তাহলে কয় আলিফ করে? এক আলিফ পরিমাণ। মাশাআল্লাহ। আচ্ছা, এটার মধ্যে বলো কয়টা মাদ আসছে? এটার দুইটা। এটাও হ্যাঁ। জেরের বামে যজমালাইয়া, আর হুম। হচ্ছে জবরের বামে খালি আলিফ। হুম, মাদ্দে তাবাই, আর একটা হচ্ছে কি, মাদ্দে। মাদে ইয়স। হ্যাঁ, এটা। এটাও দুইটা মাদ আসছে। হ্যাঁ, কি কি? জেরের বামে যজমালাইয়া, আর তানবিনের পরে খালি আলিফ। হ্যাঁ, মাদ্দে, এটার নাম বলো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে সাথে সাথে। মাদে তবাই আর মাদে ইয়স। হ্যাঁ, এটা বলো। ও তুমি গাও। এটাও হচ্ছে মাদে তবাই আর মাদে ইয়স। মাশাআল্লাহ, এটা। এটাও মাদে তবাই আর মাদে ইয়স। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো যদিও একদিন ক্লাসে ছিলে না, রেকর্ড ক্লাস দেখার জন্য তোমাকে ধন্যবাদ। সুন্দর পারছো, মাশাআল্লাহ। আচ্ছা, মাখরাজের সঠিক উচ্চারণ নির্ণয় করতে গেলে আমরা একটা শর্টকাট শিখছিলাম, সেটা কি বলো তো? সেটা হচ্ছে সুই, যজম বা সাকিন দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমরা মাখরাজ শিখছি কয়টা, তিনটা না? তো এর উপরে হ্যাঁ, এই যে ছয়টা, একটা একটাই তো দুইটা করে হরফ, তো এই ছয়টা হ্যাঁ। হরফে তুমি একটু যজম দিয়ে যে কোনো ভাবে একটু উদাহরণ দিয়ে আমাকে বোঝাও তো কিরকম হবে। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটাই মনে করো যজম আছে এখানে, হ্যাঁ। এর আগে যে কোনো হরকত দিয়ে তুমি বলতে পারো, যে কোনো হরকত বা হরফ, সেটা হামজা হতে পারে। যদি মনে করো প্রত্যেকটাই হামজা দিয়ে বলবা, তাহলে বলো হামজার উপরে জবর দিয়ে, আর হচ্ছে এই এই হরফগুলোর উপরে যজম দিয়ে উদাহরণ দাও। অথবা তুমি হচ্ছে বায়ের উপরে জবর দিয়ে আর এই হরফগুলোর উপরে যজম দিয়ে বলতে পারো, সেটা তোমার ইচ্ছা, যে কোনো হরফ ও হরকত দিয়ে। মূল কথা হচ্ছে এই ছয়টা হরফের উপরে যজম থাকতে হবে, বুঝছো? তাহলে বলো তো আপু, কেমন হবে?
সীমাপু, আমার কথা বুঝছো বা কিনা বলো হামজা তো। জবর বাহ। হ্যাঁ, বা হামজা জবর হ্যাঁ বুঝতে পেরেছি। বা। বাহ। বা হয় না বা। আপু। বা। বা বা। হলকে বা শুরু থেকে হামজা আসবে, জবর বুঝছো? বা। আবার বলো, বা হামজা জবর বা। বা। হামজা জবর বা। বা হ্যাঁ। হা জবর বা। বাহ। বাহ। বা হা জবর বাহ। বা। বা হা জবর বাহ। হুম। এটা। বা হা জবর বাহ। হ্যাঁ, এটা কিন্তু একটু কি করতে হবে, আওয়াজকে চাপিয়ে দিতে হবে কণ্ঠের মধ্যখানে, হ্যাঁ। বাহ হা জবর বাহ। বাহ। বা হা তারপর জবর বাহ। বা হা জবর বাহ। বাহ, গলা দিয়ে একটা ফ্যাসফ্যাসে আওয়াজ বের হবে, হ্যাঁ। বাহ হা বা হা জবর জবর বাহ। 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 বা হা জবর বাহ। জি, বা তারপর। আইন জবর বা। হ্যাঁ, বা আইন জবর বা। বা। বা বলো তো। আইন জবর বা। বা আইন জবর বা। জি। তারপর এই দুটো বলো। বা গইন জবর বাগ। হ্যাঁ, বা গইন জবর বা গো। বা গো, এটা কিন্তু বা হলকে শেষে, গইন জবর হ্যাঁ। বাগ। শেষে লাগতে হবে। বা গো। বা গো। বা গইন জবর তারপর বাগ। বা গইন জবর বাগ। বা খ জবর বাখ। বা খ। হ্যাঁ, যজন দেওয়ার পর বাখ। মোটামুটি হয়েছে, আগের থেকে ভালো। তারপরে আমি একবার বলে দিচ্ছি, তোমার কাছে আবার শুনবো কিন্তু, হ্যাঁ। তুমি যে হরফটা বলছো ওটা দিয়েই বলি আমি। বা হামজা জবর বা। বা। বা হামজা জবর বা। 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 তারপরে হচ্ছে বা হাজাবর বাহ। বাহ, এটা সহজ আওয়াজে বলতে হবে, বুঝছো? আর চাপানো লাগবে বাহ। না, ছোট হাঁটা। স্বাভাবিক বললে এটা উচ্চারণ হয়ে যাবে। বা হাজাবর বাহ। বাহ। এইবার এই যে হায় হত্তি যেটা, এটাকে বলার সময় কি করতে হবে, কণ্ঠের আওয়াজটাকে চাপিয়ে দিতে হবে। সেটা কিরকম? বা হাজাবর বাহ। বাহ। বা হাজাবর বাহ। তারপরে আইন বলার সময় কি করতে হবে, হলকের মধ্যখান থেকে আওয়াজটাকে একটু চাপিয়ে দিতে হবে। বা আইন জবর বা। বা। আচ্ছা। তারপরে হলকের শেষ ভাগ হইতে গইন খ। হুম। তাহলে আমি যদি বা দিয়ে উদাহরণ দেই তাহলে কেমন হবে? বা গইন জবর বা গো। বা গইন জবর বা গো। বা খ জবর বা খ। বা খ। বা গো। বা খ। আচ্ছা, তুমি আরেকবার বলো তো আপু। বা হামজা জবর বা। 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 আবার বলো বা। বা হামজা জবর বা। বা বা। হামজা জবর বা। 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 বা হামজা জবর বা। 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 হ্যাঁ, এবার হয়েছে। বা হা জবর বাহ। বা হা জবর বা। বা আইন জবর। এটা বা এটা হা স্বাভাবিক জবর বা। উচ্চারণ, বুঝছো? বা হা জবর বা বা। হা জবর বা। আচ্ছা। বা আইন জবর বা। হ্যাঁ, এই হাটা আরেকবার বলো তো আপু। হায় হচ্ছে। বা হা জবর বাহ। হ্যাঁ। বা বা হা জবর আইন বা। জবর বা। হ্যাঁ। আর আইনটা আবার বলো। বা আইন জবর বা। এই যে এখানে এই এই শখটার দিকে একটু দেখো আপু। এই যে এই হচ্ছে আমাদের কণ্ঠনালী হলক, বুঝছো? আগের দিন যদিও বলছিলাম, হুম। তো একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের হলক, মানে কি, আমাদের গলা এটা, বুঝছো? তো এখানে কি কি হরফ আছে? মোট 6টা হরফ এখান থেকে উচ্চারিত হয়। হলকে শুরু হইতে। হলকে শুরু হইতে কি হামজা হা। হলকে শুরু মানে অনেকে দেখো, আমার এই স্ক্রল করছি এদিকে তাকাও আপু। অনেকে কিন্তু গলার এইখানে মনে করে হলকে শুরু, হ্যাঁ। ওই যেখানে আমাদের গলার হুলকুম থাকে না, হুলকুম বলি যেটাকে, ওইটা সবাই হলকের শুরু মনে করে, কিন্তু আসলেই কিন্তু ওটা হলকের শুরু না, বুঝছো আপু? হলকের শুরুটা কোথায় হুম। বলো তো? এইখানে, এইখানে, নিচে গলার একটা। নিচে। হ্যাঁ, তাহলে এইখান থেকে নিয়ে আসতে হবে আওয়াজটা। হামজা। হামজা। হা। হামজা। হা। একটু গাম্ভীর মতো করে, হ্যাঁ। তারপরে দেখো, এই যে গলার মাঝখানটার থেকে নিয়ে আসতে হবে কি আইন। আইন হা। আইন হা। আর একবারে শেষ ভাগ
এই যে কণ্ঠনালীর এখান থেকে নিয়ে আসতে হবে কি গইন খ, গইন খ। তার মানে এখান থেকে কিন্তু উচ্চারণ হচ্ছে কি গইন খ। হলকে শেষ ভাগ থেকে কিন্তু গইন খ, যেটাকে আমরা শুরু মনে করি এটা কিন্তু আসলে শেষ। তাহলে এখন দেখো, বা, বা হামজা জবর বা, বা, বা। এই যে কণ্ঠনালী শুরু থেকে নিয়ে আসতে হবে, বা হামজা জবর বা, বা হা জবর বা, বা আইন জবর বা, বা, বা। তারপরে হায় হত্যি এটা, হ্যাঁ। বা হা জবর বাহ, বা হা জবর বাহ, বা গইন জবর বাগ, বাগ, বাগ। দেখো এখানে কিন্তু আসতেছে কণ্ঠের এখান থেকে, বা গইন জবর বাগ, বা খ জবর বাখ। বিষয়টা বুঝতে পারছো আপু? হ্যাঁ। হ্যাঁ। বা তুমি এই 6টা হরফ আরেকবার বলো যজন দিয়ে। বা হামজা জবর বা, 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 বা হামজা জবর বা। বা হামজা জবর বা, হুম। বা হা জবর বাহ, হুম। বা হা জবর বাহ, 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 বা হাম, বা হা জবর বাহ, বা আইন জবর বা, বা গইন জবর বাগ, বা জি। খ জবর বাক। আচ্ছা, তাহলে এই 3টা কিন্তু আমরা প্র্যাকটিস করবো। আর আজকে নতুন একটা মাখরাজ পড়ি আমরা, কেমন? 4 নম্বর মাখরাজটা শিখবো আজকে আমরা। 1, 2, 3, 4, 3টা আমাদের শেখা হয়ে গেছে, তাই না? আজকে শিখবো 4 নম্বর। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ, কফ। জিহ্বার গোড়া তো আমরা সবাই চিনি, তাই না? মানে জিহ্বার শুরু, যেটা যেখান থেকে হ্যাঁ, আমাদের জিহ্বাটা শুরু হয়েছে ওটাই হচ্ছে জিহ্বার গোড়া। যেরকম একটা গাছ লাগালে গাছের গোড়া তো আমরা চিনি, যেখান থেকে গাছটা ওঠে, চারা গাছটা যেখান থেকে শুরু হয় ওইটাকে আমরা গাছের গোড়া হিসেবে চিনি, তাই না? তো জিহ্বাটা ঠিক যেখান থেকে শুরু হয়েছে হ্যাঁ, ওইটাই হচ্ছে জিহ্বার গোড়া। তো কি করতে হবে? একেবারে সহজ মাখরাজ দেখো, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালু বলতে দাঁতের উপরের পাটিকে উপরের তালু বলা হয়, বুঝছো? আর নিচের পাটিকে নিচের তালু। তাহলে জিহ্বার গোড়াটা কি করতে হবে? তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায় উচ্চারণ করতে হবে কফ, কফ। এখন এর উপরে যদি যজম দেই, তোর বা হরফেই দেই, বা কফ জবর বা ক। আচ্ছা, ওই ছকটা আমরা একটু বা দেখে আসি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। আচ্ছা, এখানে দেখো জিহ্বার গোড়াটা কোথায় বলো তো? এই দেখো, এই যে 5টা জায়গা থেকে আমাদের মাখরাজ উচ্চারণ হয় আমরা শিখছিলাম, হ্যাঁ। তার মধ্যে 3 নম্বরে কি ছিল? লিসান, মানে জিহ্বা থেকে কোন কোন মাখরাজ উচ্চারিত হয় সেটা। এই যে এর মধ্যে তাহলে এই যে লিসান মানে কি বলতো? আরবিতে যেটাকে লিসান বলা হয় সেটাকে বাংলায় কি বলা হয় আপু? জিহ্বা, বুঝছো? আরবিতে যেটা লিসান, বাংলায় সেটাকে বলা হয় জিহ্বা। তাহলে লিসান কথাই লেখা আছে, এই দেখো এই যে লিসান লেখা, এটা এটা কি বোঝা যায়? এটা জীবের মতো দেখতে না, দেখো কি দেখা মনে- যাচ্ছে না বুঝছো, শুধু হচ্ছে ওই জি, জি, দেখা যাচ্ছে। ওই যে মাখরাজের যে চিত্রটা ওটা দেখতে পাচ্ছ না? না, ওটা দেখা যাচ্ছে না। উম, আগে দেখতে পাচ্ছিলে যখন ওই যে 6টা না, হরফ শেখাচ্ছি? না তখনও দেখতে পাইনি। ও, তুমি শুধু শুনছো না, আমি তো তোমাকে হ্যাঁ, দেখালাম আমার তো, দেখতে মনে পাচ্ছি। করো এমবি নেট আজকে, তা আমি এই পাশে ওয়াইফাই কানেক্ট করছি, এর জন্য এরকম হচ্ছে কি তা জানি না। এমনি এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন দেখা যায় না। আচ্ছা, হ্যাঁ, এখন আচ্ছা, দেখা যাচ্ছে। মাখরাজের যে চিত্রটা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম ওটা কি এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই যে কয়টা জায়গা থেকে মাখরাজের উচ্চারণ হয় আমরা শিখছিলাম না? তার মধ্যে
এই দেখো হলক, হলক মানে হচ্ছে কণ্ঠনালী। তো এই যে কণ্ঠনালী থেকে, হলক থেকে, এই যে 2 4 6, ছয়টা আমরা শিখছি, শুরু থেকে, মাঝখান থেকে, আর এই শেষ থেকে। এই ছয়টা কি হলক গেল, বুঝছো? তাহলে একটা আমরা শিখলাম। এখন দেখো 3 নম্বরে এখানে কি বলছে, লিসান। লিসান মানে হচ্ছে জিহ্বা। লিসান কাকে বলা হয় আপু? জিহ্বা। হ্যাঁ, জিহ্বাকে। লিসান হচ্ছে আরবি শব্দ, যেটা হচ্ছে লিসান আরবিতে, সেটাকে বাংলায় বলা হয় হচ্ছে জিহ্বা। বুঝছো? তাহলে এই জিহ্বা। দেখো এখানে হ্যাঁ। দেখো লিসান লেখা আছে, চোখে পড়ে? এই যে 3 নম্বর, হ্যাঁ। তো লিসান, এই যে 3 নম্বর লিসান। তাহলে এই জিহ্বা থেকে কয়েকটা হরফ উচ্চারিত হয়। তো এই যে জিহ্বার যে গোড়াটা, বুঝছো? এই গোড়া, হুম। জিহ্বার গোড়াকে, এটা হচ্ছে উপরের তালু, বুঝছো? দাঁতের উপরের যে পাটি আমাদের, এটা হচ্ছে উপরের তালু। উপরের, উপরেরটা, আর নিচেরটা হচ্ছে নিচের তালু। ঠিক আছে আপু? মানে জিহ্বার উপরের অংশটাকে হ্যাঁ। উপরের তালু বলা হয়, জিহ্বার উপরে যেই পাটিটা থাকে। আর জিহ্বার নিচে যেই পাটিটা থাকে সেটাকে হচ্ছে নিচের তালু বলা হয়। তো এই জিহ্বার গোড়া আর বরাবর, এই জিহ্বার গোড়াটা তার বরাবর, এই ঠিক উপরে লাগবে, বুঝছো? উপরে, জিহ্বার গোড়াটা ঠিক তার উপরে লেগে উচ্চারিত হবে 2 নোক্তাওয়ালা অফ, অফ। যেরকম আকো, আকো, এই যে জিহ্বার গোড়াটা ঠিক তালুর এখানে লাগবে, জিহ্বার গোড়ার অংশটা আকো, আকো। এটাকে বুঝতে পারছো কিনা আপু? হ্যাঁ, পাশে। হুম। তাহলে এটা কয়েকবার পড়ো তো। জিহ্বার গোড়া তার বরাবর জিহ্বার উপরে গোড়া তার তালুর সঙ্গে বরাবর লাগিয়ে, উপরের তালুর সঙ্গে লাগিয়ে। কফ। কফ। আমার মতো করে বলো, কফ, কফ। 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 আকো, জিহ্বার গোড়া ইয়েতে, তার বরাবর উপরের উকো। দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণ হয় কফ। উচ্চারণটা আসতেছে না আপু, আর একটু চেষ্টা করো তো। জিহ্বার গোড়াটা ঠিক কোথায় লাগবে জানো? তার কফ। বরাবর উপরের তালুর সঙ্গে। কফ, কফ মানে কণ্ঠের কফ। ঠিক উপরে, বুঝছো? কফ। কণ্ঠ শেষ, জিহ্বার গোড়া শুরু। কফ, কফ। 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 আচ্ছা, এর উপরে যজন দিয়ে বলো তো দেখি কেমন হয়। বা কফ জবর বাক। এই তো, যজন দিলে আসতেছে আপু, কিন্তু এমনি খুব একটা আসতেছে না, তবে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হামজা দিয়ে যদি বলি, তাহলে হামজা কফ জবর আক, বা আক। কফ জবর বাক, তা কফ জবর বাক। তাক, এরকম, বুঝছো? আচ্ছা আপু, ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিস করো যে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার তালুর সঙ্গে বরাবর লাগায়া উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তাওয়ালা উচ্চারণ হয় কফ। কফ। আচ্ছা, এটা এখন মুখস্থ কফ। করতে পারবে দুই নাকি কালকে লোকতলা দিবা? কফ। পারবো, মুখস্থ করবো। আচ্ছা, বলো তো 4 নম্বর মাখরাজটা কি? জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়া উচ্চারণ হয় দুই নোকতালা কফ। কফ। হ্যাঁ, যেরকম একটা উদাহরণ দাও যজন দিয়ে। হামজা কফ জবর আক। বা কফ জবর বাক। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে 1 থেকে 4 নম্বর মাখরাজ আমরা কিন্তু শিখছি, হ্যাঁ? এগুলো একে একে মনে রাখবে, ঠিক আছে আপু? হুম। আবার মনে করো না শুধুমাত্র 4 নম্বরটা পড়া দিয়েছি, আমি কিন্তু মানে সবটাই পড়া দিয়েছি 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত যে কোনো সময় ধরতে পারি। আর যে কায়দাগুলো শেখা হয়ে যাচ্ছে, যেরকম দেখো আমরা শিখছি মাদ্দে বদল, মাদ্দে ইওয়াজ, মাদ্দে তাবেই, এগুলো সব মনে রাখবা, যে কোনো সময় কিন্তু আমি ধরবো, হ্যাঁ? মাছ 4 প্রকার না? মাদ আমরা হচ্ছে এ পর্যন্ত শিখছি হচ্ছে, এক আলিফ মদ 3টা শিখছি, মাদ্দে ইওয়াজ, মাদ্দে বদল, আর হচ্ছে বল আর মাদ্দে মাদে তাবাই। তবাই। হ্যাঁ, এই 3টা শিখছি। আর এক প্রকারের মাদ এখনো আছে, সেটা শিখবো আমরা, এক আলিফ মাদ, হ্যাঁ? সেটাকে মাদ্দে লিন বলা এক হয়, ওটাও প্রকারের শিখবো ইনশাআল্লাহ। দিলিন। মাদ হচ্ছে মোট 10 প্রকার, বুঝছো সীমাফু? ও। তার মধ্যে এক আলিফ মাদ হ্যাঁ, হচ্ছে চার বুঝলাম। প্রকার মোট। মোট আমরা 10টা মাদ শিখবো ইনশাআল্লাহ। 10 প্রকারের মাদ শিখবো, তার মধ্যে এক আলিফ হচ্ছে
চার প্রকারের মাদ। তিন। আর মাদ হচ্ছে হয় এক আলিফ হয়, আর হচ্ছে তিন আলিফ অথবা চার আলিফ। দুই আলিফ কোনো মাদ হয় না কিন্তু, হ্যাঁ, এটা মনে রেখো। হ্যাঁ। এখন শিখবো আমরা মাদ্দে আরজি। কি শিখবো? মাদ্দে মাদে আরজি। আর কি? হ্যাঁ, মাদে আরজিকে সাময়িক মাদ বলা হয়। মাদে আরজির আরেকটা নাম কি? সাময়িক মাদ। একে সাময়িক মাদ বলার কারণ হচ্ছে, যেহেতু আমরা এই মাদটা সাধারণত আয়াতের সাময়িক শেষে আসে, মাদ। বুঝছো? মাদে আরজি আয়াতের শেষে আসে, অথবা যেখানে ওয়াকফ করার জায়গা এরকম জায়গায় আসে। হ্যাঁ। তো যেহেতু এখানে আমরা সাময়িক ভাবে থামি, একবারে তো স্থায়ী থেমে যায় না, তাই না? সাময়িক ভাবে থেমে এরপর থেকে আবার আমরা পড়া শুরু করি। তাই এই মাদের নাম দেওয়া আছে সাময়িক মাদ। যেহেতু থেমে যাওয়াটা কি স্থায়ী নয়, সাময়িক, মানে কিছুক্ষণের জন্য। তাই মাদ্দে আরজের আরেকটা নাম কি আপু বলো? সাময়িক মাদ। মনে থাকবে? সাময়িক মাদ। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। দেখো, এখন আমরা মাদে আরজি শিখবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। মাদের হরফ শিখছি না আমরা? এই যে মাদের হরফ এখন আবার কাজে লাগবে, দেখো। হ্যাঁ। মাদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে, অর্থাৎ বাক্যকে থামাইয়া দিলে, মানে আরবিতে যেটাকে ওয়াকফ বলা হয়, বুঝছো? বাংলায় সেটাকে থামানো বলা হয়, বা হুম। দম ছাড়া যেটাকে জানি আমরা। থামাইয়া দিলে তাকে মাদ্দে আরজি বলে। ইহাকে তিন আলিফ টানিয়া পড়তে হয়। কয় আলিফ? তিন আলিফ টানিয়া পড়তে হয়। তিন আলিফ। আচ্ছা, এখন দেখো, যদি এখানে এখানে যদি তুমি না থেমে যাও, মানে এখানে মনে করো এই যে ওয়াকফের একটা চিহ্ন আছে, বুঝছো? তুমি এখানে থেমে গেছো, হুম। তাহলে এটা মাদে আরজি হবে। কিন্তু তুমি যদি এখানে না থামো, তাহলে কিন্তু এটা মাদে আরজি হবে না। এরকম দেখো, আল আলামিন, এই যে আল আলামিন, আমি তিন আলিফ টানলাম। কেন টানলাম দেখো তো, এই যে জেরের বামে কি আছে এখানে? জাজমালা ইয়া, তাহলে এটা কি মাদের হরফ জজমালাই। না? হুম। হ্যাঁ। মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে, তা দেখো এখানে জেরের বামে জজমালা ইয়া মাদের হরফ পাইছি, আর তার পরের হরফে নুনে এখানে আমরা থেমে যাচ্ছি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? মাদে আরজি। এই যে পড়া। না, সব তো ওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা আপু, তারপরে আরো দু একটা উদাহরণ দেখলে আমাদের আরো এটা সহজ হয়ে যাবে। মুত্তাকিন, মুসলিমুন, আর রহিম। প্রত্যেকটা শেষে মনে করো অক্ষরের চিহ্ন আছে, হ্যাঁ, থামার চিহ্ন। এই যে অক্ষর চিহ্ন আছে, মনে করো এখানে তুমি প্রত্যেকটাই কি করবা? অক্ফ করবা। এখানে প্রত্যেকটাই মনে করো তুমি থেমে যাবা। এখন এইগুলোর দিকে খেয়াল করো, এখানেও কি আছে? মুত্তাকিন। এই যে মুত্তাকিন, জেরের বামে কি আছে আপু এখানে? জজমালা ইয়া। তাহলে জজমালাই। এটা কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফের পরে একটাই হরফ আছে। মাদের হরফের পরে কিন্তু দুইটা হরফ থাকবে না কখনো, একটাই হরফ থাকবে, হ্যাঁ। মাদের হরফের পরের হরফ একটাই থাকবে এবং সেখানে তুমি অক্ফ করবা। এই যে থেমে যাচ্ছ, দম ছাড়তেছো, তাহলে এটা তখন মাদ্দে আরজি হয়ে যাবে। এই যে আগে আমরা শিখছি না যে জেরের বামে জজমালা ইয়া এক আলিফ টানতে হয়, এটাকে মাদ্দে তাবেই বলা হয়। হ্যাঁ, এটাকে মাদ্দে তাবেই হিসেবে তুমি টানতে পারবা যখন তুমি বলবা যে মুত্তাকিনা মুসলিমুন। নুনে মনে করো জবর আছে, এখানে থামতেছো না, হ্যাঁ। মুত্তাকিনা হুম। মুসলিমুন, তখন এই যে মুত্তাকি এক আলিফ টান দিবা, তখন মাদ্দে তাবাই হবে। কিন্তু এখানে যদি তুমি অক্ফ করে ফেলো, বা অক্ফ করার চিহ্ন আছে, তুমি অক্ফ করতেছো, তখন কিন্তু এই যে জেরের বামে জজমালা ইয়া, এটাকে আর মাদ্দে তাবাই বলা যাবে না। তখন বলতে হবে কি? মাদে আর মাদ্দে কি? আরজি। মুত্তাকিন। তারপরের উদাহরণটা দেখো, মুসলিমুন। এই যে মুসলিমুন, তিন আলিফ টানছি আমি। কেন টানছি? কারণ এটা মাদ্দে আরজি হয়েছে। কিভাবে হয়েছে খেয়াল করো, এই যে পেশের বামে কি আছে এখানে আপু? পেশের জজমালা বামে ওয়াও। জজমালা ওয়াও, তাহলে মাদের হরফ পেয়ে গেলাম আমরা।
এখন মাদের হরফের পরের হরফে কি করছি? ওয়াকফ করছি, থেমে যাচ্ছি। তাহলে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে কি হয়? সেটা মাদ্দে আরজি হয়ে যায়। আর মাদ্দে আরজিকে কয় আলিফ টানতে হয় আপু? তিন আলিফ। 3 আলিফ টেনে করতে হয়। তাহলে সহজ না বিষয়গুলো, একটু মনোযোগ দিলে। আর একটা কথা মনে রাখবা যে মাদের হরফের পরের হরফে থেমে গেলে ওই হরফটা তখন জজম হয়ে যায়। ওই হরফে আর কি করা যায় না, জের জবর পেশ দিয়ে পড়া যায় না, ওখানে জজম হয়ে যায়। তারপরে দেখো, আর রহিম, এই যে জেরের বামে কি আসছে? জজমালা ইয়া, মাদের হরফ। যজমুদ্দিন। মাদের হরফে পরের হরফে কি করছো? থেমে যাচ্ছ। তাহলে এটা আর মাদের হরফ বলা যাবে? এটা কি বলতে হবে? মাদে আরশি। মাদের আরজিকে কয় আলিফ টান দিতে হয়? তিন আলিফ পরিমাণ। হ্যাঁ। আচ্ছা, তুমি এই উদাহরণ এখান থেকে বলে যাও তো শিমু আপু। আল আম আল আলামিন। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে শব্দটা বললে এর ভিতরে কয়টা মাদ আসছে বলো তো? দুইটা। হ্যাঁ, কি কি? এই যে জবরের বামে খালি আলিফ, হুম। আর এই যে জেরের বামে যজমালা ইয়া। হ্যাঁ, তাহলে এই যে জবরের নামে খালি আলিফ, এই মাঠটার নাম কি? মাদে তবাই। হ্যাঁ, আর এই যে জেরের বামে দজমালা ইয়া, এই মাঠটার নাম কি? মাদে আরশি। হ্যাঁ, এটা তোমার মাদের তাবাই হলো। আবার এটা মাদের হরফের মতোই দেখতে, কিন্তু এটা মাদে আরজি কেন হলো বলো তো? এখানে হচ্ছে স- ওয়াকফ করতে হবে তাই। হ্যাঁ, ওয়াকফ বা থামতে হবে তাই। হ্যাঁ, তুমি বাংলাই বলো সহজে। হ্যাঁ, বলো যে হচ্ছে থামতে হবে। মাদের হরফের পরের হরফে আমরা থামছি এখানে, তাই মাদে আরজি হয়ে গেছে। মাদের হরফের পরের হরফে থেমে গেলে সেটা মাদে আরজি হয়ে যায়। আর মাদে আরজিকে কি করতে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়, তাই না? হুম। আচ্ছা আপু, এটা বলো। এটা বলো আপু। মুত্তাকিন। হ্যাঁ, এর মধ্যে কয়টা মাদ আসছে? দুইটা। হ্যাঁ, কি কি? দুইটা মাদ দুইটা না আসছে কি? একটা। হ্যাঁ, একটা আসছে, কি একটা। মাদ সেটা বলো তো? মাদে আরশি। হ্যাঁ, এটা মাদে আরজি কোনটা এবং কেন, কিভাবে হয়েছে, একটু ব্যাখ্যা করো। এই যে এখানে হচ্ছে জেরের বামে যজমালা ইয়া, আর এখানে থেমে পড়তে হবে তাই মাদে আরশি হয়েছে। হ্যাঁ, বলবা যে মাদের হরফের পরের হরফে আমরা থামছি, তাই মাদে আরজি হয়েছে। মাদে আরজিকে কয় আলিফ টেনে পড়তে হয় আপু? তিন আলিফ। হ্যাঁ, আচ্ছা, এটা বলো। মুসলিমুন। হ্যাঁ, এর ভিতরে কয়টা মাদ আসছে? দুইটা। আর একটু না দেখে একটা। বলো আপু, দুইটাই আসছে কি? একটা। হ্যাঁ। হ্যাঁ, একটা কোনটা বলো? এই যে যজমালা ওয়াও, পেশের বামে যজমালা ওয়াও। হ্যাঁ, তো এটা মাদে আরজি কিভাবে হলো? এই যে মাদের হরফের পরে থেমে গেছি তাই। এই তো মাশাআল্লাহ, বুঝছো। এখন এটা বলো। আর রহিম। এই যে হা হা, হায়ে হচ্ছি, আর রহিম, আর আর রহিম, আওয়াজটা একটু চাপিয়ে দাও রহিম। তো। আর রহিম। হিম, হিম, আর রহিম। রহিম। আচ্ছা, আর রহিম। এখানে মাদ কয়টা মাদ আসছে বলো? একটা। হ্যাঁ, কি সেটা? জেরের বামে যজমালা ইয়া। হ্যাঁ, কি মাদ হয়েছে? এখানে মাদের হরফের পরে থেমে গেছে তাই মাদে আরশি হয়েছে। হ্যাঁ, টানবো খালি। তিন আলিফ। আচ্ছা, এখন দেখো কতটা সহজ হয়ে গেছে, প্রথমে দেখে মনে হচ্ছিল না যে কঠিন? আচ্ছা, এটা নিয়ে আর অসুবিধা হবে আপু? এখন থেকে পারবো তো ইনশাল্লাহ? না।
হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে একটু পড়ো তো, এই লাল কালার রেড করে লেখা, এটা পড়ো এখান থেকে। মাদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে অর্থাৎ বাক্যকে থামিয়া দিলে মাদ্দে আরজি হয়, ইহাকে তিন হ্যাঁ, আলিফ টানিয়া পড়তে হয়। হ্যাঁ, এই সংজ্ঞাটা মনে রাখবা। এই সংজ্ঞাটা মনে রাখলেই তবে এই উদাহরণের সাথে তুমি মিলাইতে পারবা, সহজ হবে। হ্যাঁ, মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে অর্থাৎ বাক্যকে থামাইয়া দিলে, মানে থেমে গেলে এটা মাদ্দে আরজি হয়। আর যখন মাদ্দে আরজি হবে তখন কি করতে হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। তিন আলিফ টেনে পড়তে আচ্ছা, হবে। আচ্ছা, তিন আলিফ সমান কতটুকু সময় জানো আপু? আমি মানে এক আলিফ মার শেখানোর সময় বলছিলাম, মনে আছে কি? তিন আলিফ সময় কতটুকু উম, জানো এটা? তিনটে তিনটে হরফ বলতে যতটুকু সময় লাগে। না, না, না আপু, ওরকমটা বলে নাই। এক আলিফ মানে হচ্ছে দুইটা হরকত বলতে বা দুইটা হরফ বলতে যতটুকু সময় লাগে এক আলিফ। যেরকম আমি বললাম, বা যাবর বা, বা যাবর বা, এই যে দুইটা হরফ বা হরকত বলতে যতটুকু সময় লাগছে, এটা হচ্ছে এক আলিফ। তাহলে তিন আলিফ কি হবে? ছয়টা হরকত বলতে যতটুকু সময় প্রয়োজন হয়, ছয়টা হরকত। ঠিক তো আছে। হরকত তো আর নিজে নিজে বলা যায় না, হরফের সঙ্গে বলতে হয়। তাহলে বা যাবর বা, 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 এই যে ছয়টা হরকত আমি বললাম, এ বলতে আমার যতটুকু সময় লাগলো, এটা কি তিন আলিফ পরিমাণ। বুঝতে পারছো আপু? হ্যাঁ, এটা মানে একটু একেবার তো মানে ওইভাবে হিসেব করে টানা যায় না। তবে তুমি যদি মোটামুটি এই যে ছয়টা হরফ বলতে কতটুকু সময় লাগছে, এটা যদি মোটামুটি আন্দাজ করতে পারো, তাহলে তিন আলিফ টানটা ঠিক মতো দিতে পারবা। বুঝতে পারছো? তিন আলিফ মাদ হ্যাঁ। হচ্ছে দুই প্রকার, তো একটা আমরা আজকে শিখে ফেললাম, আলহামদুলিল্লাহ। তারপর তোমার বাড়ির কাজ হচ্ছে মাদে আরজি, ঠিক আছে? মাদ্দে আরজি। আচ্ছা। আর ওদিকে হচ্ছে 1 থেকে 4 নম্বর মাখরাজ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করবা। আর সময় পারলে পূর্বের পড়াগুলো প্র্যাকটিস করতে পারো বাড়িতে। আর কোনো প্রশ্ন আছে আচ্ছা। কি আপু? আজকে যতটুকু আমরা শিখছি, আমরা না, বুঝছি তো ভালোভাবে নাকি? না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।